এই যে কোর্সটাতে নিজেদের নামকরণ করেছে বা কোর্সটা অ্যাটেন্ড করছে উদ্দেশ্য এই কোর্সটাতে নাম নথিভুক্তিকরণ করেছে কেন? কেউ একজন দেখুন physically or mentally or directly or ফিজিক্যাল এডুকেশন ছাত্র যারা অথবা যারা ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস কে তাদের আইনের সাথে বা আইনের সাথে কতটা যৌক্তিকতা বা তোমাদের কতটা মনে হচ্ছে যে এই কোর্সটার প্রয়োজনীয়তা আছে কেউ একজন বলতে পারবে? তোমরা কোন সেমিস্টারের ছাত্র? ডিস্টেন্স সম্বন্ধে দেখে মনে হচ্ছে ফার্স্ট সেমিস্টারে কোন ছাত্র যে 24-এ পাস 24-এ ফার্স্ট সেমিস্টার ছিল বা 23-এ ফার্স্ট সেমিস্টার ছিল এরকম কোনো ছাত্র আছে না? প্রায় 70-80 জন ছিল যাদের কিন্তু সব সেমিস্টার পাস হয়ে গেছে, মানে সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে ফার্স্ট সেমিস্টারে ওদের যে 3 চান্স সেটা চলে গেছে বলে ওদের কিন্তু আর এই 3 বছরের পরে পড়াশোনাটা বেকার হয়ে গেল। এইরকম যদি কেউ থেকে থাকে মানে অ্যাকচুয়ালি যেটা জানা যাচ্ছে ওদের 3 চান্সের ব্যাপারটা ওদের মাথাতেই নেই, মানে ওরা একটু ভুল বুঝেছে, ওরা ভেবেছে 3 চান্স মানে যে কোনো সময় সেই 3 চান্স ক্লিয়ার করা যাবে। অ্যাকচুয়ালি যে 3 চান্স তোমাদের প্রত্যেকটা সেমিস্টারে থাকে সেটা হচ্ছে কনসিকিউটিভ 3 চান্স, মানে তোমরা পরীক্ষা দাও আর না দাও যখন এটার জন্য তুমি এলিজিবল হয়েছো সেইটাকে ফার্স্ট চান্স, তারপরেরটা সেকেন্ড চান্স এবং তারপরেরটা থার্ড চান্স এভাবেই ধরতে হবে। পরীক্ষা দাও আর না দাও বা পাস করে মানে ফেল যদি করে থাকো বা কমপ্লিমেন্টারি কেউ পেয়ে থাকো হোয়াটএভার বি দ্যাট ইজ, সো আগে সেটা ক্লিয়ার করবে। তার মানে সেই সারা 3 বছর পড়াশোনা করার পর তোমাদের যেটা হবে সেটা হচ্ছে এই 3 বছর চলে যাবে, তখন আর রেগুলার কোর্সে পড়াটাই মুশকিল হয়ে যাবে বা 1 টাকা খরচা করলে সবাই এলে সেটা তোমাদের ঠিক অভিজ্ঞতা নয়। এটা তোমরা জানলে যেমন তোমাদের বন্ধু বান্ধবদেরও একটু সচেতন করবে যে অন্তত 23 যারা তাদের বাদ 23, 24, 25 যারা তাদের প্রথম সেমিস্টারের চান্স আছে এবং তারা যেন এই ভুলটা না করে। এই কথাটাই আজকে এই কথাটা বললাম কেন? এই কথাটা বললাম এই কারণে যে ওই ফিজিক্যাল এডুকেশন বা অন্য কোনো রেগুলার কোর্স করার ফাঁকে ফাঁকে কিছু কিছু ঘাটতি থেকে যায়, কিছু অজানা জিনিস থেকে যায়। সেই জিনিসগুলোকে একটু সুচারুরূপে অনুশীলন করার জন্য এবং ঘাটতিগুলোকে পূরণ করার জন্য বেসিক্যালি এই ধরনের কোর্সগুলো, এবং এই কোর্সগুলো করার সাথে আমাকে একটা সার্টিফিকেট দেবে। ওই আগেরগুলো কিন্তু না, মানে 6 সেমিস্টার বা 8 সেমিস্টার পাস হয়ে গেল, কোনো একটা সেমিস্টার ব্যাক থেকে গেল, কিন্তু ফাইনাল আমি তার জন্য ক্রেডিট পাবো না। কিন্তু এই ধরনের কোর্সগুলোর জন্য কোর্সগুলো শেষ করার পর তোমরা একটা সার্টিফিকেট পাবে, যে সার্টিফিকেটটা অ্যাকচুয়ালি 2 ক্রেডিট কোর্সের সমতুল্য। অর্থাৎ তুমি যখন কোথাও কোনো ইন্টারভিউ দিতে যাবে তখন তোমার যে রেগুলার কোর্সে যে ক্রেডিট আর্ন করেছো সেই ক্রেডিটের সঙ্গে এই ক্রেডিটটাও যোগ করতে পারবে। তোমরা লজিক্যালি তাদেরকে বোঝাতে পারো বা তাদের কাছে ক্লেম করতে পারো যে this is in addition to my regular course, so you can demand a 2 credit point from this point. থার্ড যেটা আমার মনে হয়েছে, তো তোমরা যারা ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস কোর্স
তাদের মধ্যে একটা পড়াশোনার পাঠ হচ্ছে যোগা। তোমরা এই যে যোগা কম্পিটিশন হয় বিভিন্ন জায়গায়, সেগুলো থেকে অংশগ্রহণ করেছো তোমাদের মধ্যে? একজন করেছে। So why not others? মানে তোমাদের থেকে যে খুব ভালো জানে যারা এই সমস্ত ক্ষেত্রে অংশগ্রহণ করছে বা পুরস্কার পাচ্ছে, এমনটা কিন্তু নয়। তোমাদের মধ্যে পোটেনশিয়াল আছে এবং তোমরা তাদের থেকে অনেক বেশি জানো, অন্য কেউ নিয়ে চলে যাচ্ছে। এবং এই প্রশ্নগুলো সত্যি আমাদের কাজে লাগে না লাগে না, ভীষণভাবে কাজে লাগে। বিশেষ করে যারা অন্তত ফিজিক্যাল এডুকেশন কোর্স নিয়েছো বা যারা ভাবছো যে আমি পরবর্তীকালে এই লাইনটাতে থাকতে পারি, লাইনটা বলতে লাইনটা নিশ্চয়ই তোমাদের সাহেবরা বিভিন্নভাবে অ্যাডজাস্টমেন্ট করেছেন যে কতগুলো ক্ষেত্র আছে যে জায়গাগুলোতে তোমরা অ্যাবজর্ব হতে পারো বা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারো। তো সেই ক্ষেত্রে মিনিমাম 35 আওয়ার্স কভার করতে হবে, যাতে তোমরা এটার একটা মূল্য পাও আর কি। মানে এটা যদি 30 ঘন্টার কম হয়ে যায় তাহলে তোমরা সেই সার্টিফিকেটটার কোনো ভ্যালুয়েশন পাবে না, যার জন্য এটাকে 40 ঘন্টা করতে হয় তোমাদের, যাতে তোমরা এটাকে টু ক্রেডিট কোর্স হিসাবে পেতে পারো। একটু হয়তো কষ্ট হচ্ছে এই সময়টা, হয়তো একটুখানি পড়াশোনা চাপ কম থাকে বলে সামার রিসেস দেওয়া হয়, এখন বাড়িতে থাকতে পারতে গরমে আসতে হচ্ছে। কিছু ছেলেকে দেখছি বেশ হাই তুলছে, ঘুম পেয়েছে। ইনফ্যাক্ট আমিও আজকে খুব দেরি করে ঘুম থেকে উঠেছি, আমি ভেবেছিলাম সকালে আসবো। আজকে একটা বাড়িতে গিয়েছিলাম, সেখান থেকে ফিরতে খুব দেরি হয়েছিল, এই সকালে ঘুমিয়েছিলাম, প্রায় 8টার সময় ঘুম থেকে উঠেছি। তো যাই হোক, তোমাদের আটকে রাখার জন্য দুঃখিত। মানে তোমাদের যদিও ক্লাস ছিল হয়তো বা আগে হয়তো শেষ হয়ে যেত আর কি, 9:30টার দিকে হয়তো শেষ হতো বা 10টার দিকে। তো তোমাদের আটকে রাখার জন্য হয়তো স্যার আটকে রেখেছেন, আমি আসবো বলে আর কি, যেটা হয় আর কি। হ্যাঁ, আমি প্রথম কথা হচ্ছে দুঃখিত। দ্বিতীয় যেটা কোর্সটা, যে কোনো এই ধরনের কোর্সে, বিশেষ করে যোগা কোর্সে যেটা হয়, গুঁজে ঢুকিয়ে দিলাম আর কি। সেই যেমন রবীন্দ্রনাথের কাকাতুয়ার গল্পে আমরা দেখেছি আর কি, সেই জিনিসটা নয়, তার বাইরে কিছু। খুব সম্ভবত এটা একদম তোমাদের আলোচনা হচ্ছে বা তোমাদের এই যে কোর্সগুলো হবে আর কি, এই কোর্সগুলোর ভিতরেই সেখানে নিশ্চয় দেখবে ফিজিক্যাল যেমন আছে, খুব সাধারণভাবে বলে দেওয়া হয় মেন্টাল কথাবার্তা, আর একটু থাকে ফিজিক্যাল মানে স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের কথা। তো এই জিনিসটা কি, মানে এই জিনিসটা সম্বন্ধে তোমাদের কি কোনো ধারণা হয়েছে? হোয়াট ইজ দ্য স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট? ফিজিক্যাল ডেভেলপমেন্ট আমি বুঝলাম, বেশ ব্যায়াম করছো, হ্যাঁ, কারণ বেশ তোমাদের দেখে খুব ভালো লাগছে। মানে আমাদের মতো অবশ্য একটু কম আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে পেটের চর্বিটা অনেকটা বেড়ে যায়, মুড়ি হয়ে যায়। হ্যাঁ, বেশ তোমাদের দেখে খুব ভালো লাগছে, খুব চর্বিহীন শরীর, একদম ঠিক, খুব ভালো লাগছে। তো সেটা না হলে বোঝা গেল শরীর শারীরিক সক্ষমতা আমাদের বৃদ্ধি করতে হবে এবং যোগা প্র্যাকটিসের মাধ্যমে আমরা শরীরকে সুস্থ রাখবো। তো এই তার পরবর্তী যে ধাপগুলো, এইটার কি, এইটার প্রয়োজন কি আদৌ আছে বা এইটা আমরা কতটা ফিল করছি? কেন সবাই এত চারিদিকে ছাপাচ্ছে যে আমাদের এইটা দরকার, মেন্টাল হেলথ আর স্পিরিচুয়াল হেলথ? হ্যাঁ, এখন স্যার বলছেন আবার ইমোশনাল হেলথ। তোমরা যে বয়সটাতে আসো, এই ডেফিনিশনটা অনেকদিন আগে, প্রায় ধরো 15-20 বছর আগে তোমাদের বলা হতো এই সময়টাকে বয়স সন্ধিকাল। আজকের ডেফিনেশনে কিন্তু আর এটাকে বয়স সন্ধিকাল বলে না। বয়স সন্ধিকালটা তোমরা অনেক আগে থেকে শুরু করো,
প্রায় শেষের মুখে অথবা শেষ হয়ে গেছে। দিস ইজ ভেরি ক্রিটিক্যাল আওয়ার অফ আওয়ার লাইফ। আমরা এই গ্লোবালাইজেশন ইত্যাদির কারণে এবং প্রত্যেকের হাতে এখন মোবাইল, স্মার্টফোন, অ্যাটলিস্ট না থাকলেও টিভিটা আছে বাড়িতে প্রত্যেকে। এখন হয়তো রেডিওটা আমরা শুনি না, কিন্তু টিভিটা প্রায় প্রত্যেক বাড়িতেই আছে। মানে খুব সামান্য একদমই নুনান্তে পান্তা ফেরো যে পরিবার, সেখানেও আমরা দেখেছি একটা টিভি আছে। সো লো কস্টলি এখন এবং ইজি অ্যাভেলেবিলিটির কারণে, এবং এই জিনিসগুলো হওয়ার ফলে যেটা হচ্ছে, আমি বলছি না এটাকে তোমরা এড়াতে পারো। কেউ যদি বলে যে না আমি এসব থেকে এড়িয়ে থাকবো, ইম্পসিবল, তাহলে পিছিয়ে যেতে হবে। অর্থাৎ এটাকে সঙ্গে নিয়েই চলতে হবে। কতটা এগোবো, কতটা এর সাহায্য নেব, কিভাবে কি আমি কতটা ধরে রাখবো, এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের হাতে। তখন কি হলো, কিছু ছেলে তারা টাকা পয়সা দিয়ে স্কুলের ভয় করার জন্য কিছু টাকা দিয়ে গেছে না, কষ্ট একটু বড়। আর এই কষ্টটা যদি আমি না নিতে পারি, তাহলে স্যার যেটা বলছিলেন সেই তোমাকে ইমোশনালি কিল করে দিচ্ছে সোসাইটি। এর জন্য প্রচুর মাধ্যম এসে গেছে। কিরকম, আজকে কেউ তোমার হাতে, তুমি বললে আমি তো পড়াশোনা করবো, আমার এই মুহূর্তে আমার হাতে কিছু পয়সা করে নিই। There are so many people, particularly the evil organizations, which want to destroy you and will give you money. No matter 4,000-5,000 টাকা দেওয়ার জন্য তোমাদের প্রচুর লোক দেখবে তোমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। মানি ইজ এ ম্যাটার, মানি খুব দরকার, কিন্তু সেই টাকাটা কোথা থেকে আসছে এখন দেখে না। এটা আজকে নয়, সারা জীবন তোমাদের কাছে যেন মূল্যবান হয়। কেউ তোমাকে এমনি এমনি কিছু দেবে না, এক্সেপ্ট টিচার্স। বাকি যারা দেবে, টিচাররা অবশ্য খুব বিনা পয়সায় কেউ কিছু দেন না, ঠিক আছে। হ্যাঁ, জ্ঞান কৌশল থাকলে করা যায়, ঠিক আছে। এইটা আমরা করি কেন? কারণ আমাদের একটু আমরা মনে করি যে আমরা ঘরের থেকে বেশি যদি ফেলতে যাই, এই ফিচার ব্যাপারেই আছে। সিঁড়িতে ধাপটা আছে কিনা, কখনো সিঁড়িতে ধাপে পা না দিয়ে এক ধাপে ওঠার চেষ্টা করো না, আবার খুব তাড়াতাড়ি নামারও চেষ্টা করো না। ছোট ছোট পদক্ষেপে এগিয়ে যাওয়ার চেষ্টা করো জীবনে। কখনো ইমোশনকে পারে হতে না পারে। আমি কারো সাথে আমার ইমোশনকে ব্ল্যাকমেল করতে দেব। ওকে, সেটা কিরকম, তখনও দেখতাম, এখনো দেখি, খুব ভালো লাগছে। তোমরা অসৎ পথে টাকা ইনকাম করছে তাও না, সৎ পথে টাকা, কিন্তু জীবনটায় যে উদ্দেশ্য নিয়ে ওরা পড়াশোনা করতে শুরু করেছিল সেটা মাঝপথে হারিয়ে গেছে প্রচুর ছেলে। এরকম তখন আমি মানে আমি একটুখানি কোথা থেকে শুরু করবো, গ্র্যাজুয়েশন থেকে শুরু করবো।
যখন দেখলাম আমার কিছু ভালো সিনিয়র টিচার, মানে সিনিয়র দাদা দিদিরা, ওরা কি করলো, গ্র্যাজুয়েশনটা খুব ভালো, এই এমন মহতে পড়ে গেল, তারা নিজের পড়াটাকে এগিয়ে নিয়ে গেল। আলটিমেটলি কি হলো না, তারা সেই টিউশন করলো অথবা একটা ছোট চাকরি কিছু জোগাড় করতে পেরেছে, এমন করে যে চাকরি পায়। কিন্তু তার থেকে হয়তো বিলম্বালিনীর ছেলেরা অনেক একটা সময় নিয়েছিল, হয়তো সে সময় একটু বেশি কষ্ট করেছিল, কিন্তু তারা আজকে কেন করেছে? আগে আমাদের 30 বছর চাকরি না করলে পেনশন পাওয়া যেত না, ফুল পেনশন। এখন 20 বছর চাকরি করলে ফুল পেনশন পাওয়া যায়। কেন করেছে? করেছে তার কারণ হচ্ছে প্রয়োজন আছে বা সমাজের দিকে তাকিয়ে করা হয়েছে। তাই তোমরা খুব তাড়াতাড়ি এস্টাবলিশমেন্ট হতে হবে, এইটা মাথা থেকে বাঁচিয়ে একটা সময় নিয়ে এস্টাবলিশ হও, নিশ্চয়ই ভালো জায়গায় তোমার জন্য, তাহলে তোমরা ঠিক সেই জায়গায় পৌঁছতে পারবে। সময় নিতে হবে, নিজের জন্য একটা সময় খরচ করতে হবে। আর স্পিরিচুয়াল ব্যাপারটা কিরকম, এটার কি খুব প্রয়োজন আছে? অর্থাৎ আমি খারাপ কিছু শুনবো না, খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু বলবো না, এই যে বিষয়গুলো স্পিরিচুয়াল ওয়েলবিং করা হচ্ছে, স্যার প্রথম স্যার যেখানে শুরু করলেন শেষ করলেন, কু দেখিব না, কু শুনিব না, কু কহিব না। হ্যাঁ, এটা কার, কে বলেছিলেন বলতো? গান্ধীজি। ওই মানব ছবিটা আমরা অনেকে দেখেছি। তো আমাদের ভারতবর্ষ পৃথিবীকে কোন বিষয়ে পথ দেখাতে পারে? যদি একটি কোনো বিষয়ের কথা বলা হয় তাহলে সেটা কিন্তু হচ্ছে স্পিরিচুয়াল, আধ্যাত্মিকতা। এই আধ্যাত্মিকতার বিকাশ বা বেসিক্যালি এটা খুব জটিল ব্যাপার, অত সহজে হয়ে যাবে না। But try to develop yourself with the spiritual health. এটার সঙ্গে ডাইরেক্টলি দর্শন জড়িত আছে, মানবিক দর্শন। এখন নিউ হিউম্যানিজম এসছে, যেখানে শুধু মানুষ নয়, এই বিশ্বের সমস্ত লিভিং আর নন লিভিং বিংয়ের কথা বলা হচ্ছে। তাহলে অংশগ্রহণ করবো না কেন? এই কোর্সগুলো করার একটা মোটিভ হচ্ছে যে তোমাদের উদ্বুদ্ধ করা, যে অন্তত তোমরা যাতে তৈরি হও বা তোমরা মনে করতে পারো যে না আমরা চলি যাই, চেষ্টা করি, দেখি পারি কিনা। সেখানে যদি তোমরা একটা, আমার বয়স কত, প্রথম কথা কত হলো? সিটির কাছাকাছি, ধরা যাক আমি একদম চলে যাই স্কুল জীবনে। স্কুল জীবনে যখন গেলাম তখন ভালো করে তোমরা একটুখানি রিলেট করার চেষ্টা করো। স্কুল জীবনে, আমার স্কুল জীবনে প্রথম ঘটনা ঘটলো মাধ্যমিক এইচএস এই সময়টায়, তোমরা সবাই জানো ঘটনাটা। সেটা হচ্ছে ভূপালের গ্যাস ফেলে ঘটনা, অ্যাক্সিডেন্ট। জানো 1984-এ একটা ভূপাল মিথাইল আইসোসায়ানেট
গ্যাস তৈরি হতো, সেখানে কার্বাইড ইউনিয়ন আমেরিকার একটা কোম্পানি, ইউনিয়ন কার্বাইড, ওরা একটা বেশ বড় রাসায়নিক তালুক তৈরি করেছিল ওখানে, এবং সেখান থেকে মিথাইল আইসোসায়ানেট তৈরি হতো, যেখান থেকে পরবর্তীকালে বিভিন্ন কীটনাশক ওষুধ তৈরি হয়ে গেল। এটা মিথাইল আইসোসায়ানেটটা তৈরি হয় এবং সেই অ্যাক্সিডেন্ট ঘটে। কি হলো না, লোক ছিল না এই আইসোসায়ানেট যেখানে প্রিজার্ভ করা হবে সেই জায়গাগুলোকে কন্টেনার পরিষ্কার করতে হয়, জল যেন কোনোভাবেই ওখানে প্রবেশ না করে দিতে হয়, এবং তার একটা নির্দিষ্ট টেম্পারেচারে রাখতে হয়। এটা জেনেই এরকম একটি কোম্পানি ওখানে প্রতিষ্ঠিত হয়েছিল এবং তাদের বহু লোক লাভ করেছিল। তো একটা শীতের রাতে ডিসেম্বরের 4 তারিখ, অ্যাকচুয়ালি 3 তারিখ ঘটনাটা ঘটে 1984 সালে, গ্যাস লিক করে এবং সেখানে প্রায় 10-15,000 লোক একসঙ্গে মারা যান, এবং স্টিল নাও সেখানে যারা জন্মগ্রহণ করছে তারা পঙ্গু হয়ে ঘুমাচ্ছে অথবা কোনো না কোনো অঙ্গবিকৃতি তাদের মধ্যে ঘটছে। স্টিল নাও এখনো ক্ষতিপূরণ পাই, কোম্পানিটা এখনো লক হয়ে আছে, আর কেউ মনে না। এটা হয়েছিল কেন? তা লোক ছাঁটাই হয়েছিল, লোক ছিল না দেখভাল করা। 1984 সালের ঘটনা হয়েছে। আজকে এর থেকে আলাদা ঘটনা কিছু দেখতে পাচ্ছে? আজকে যেখানে যেখানে যত লোক ছিল সেই লোক কিন্তু লোক সংখ্যা বা কর্মী সংখ্যা ছাঁটাই হচ্ছে এবং তো তখন স্কুলে খুব দুঃখ পেলেন মাস্টারমশাই, বললেন এই তো ঘটনা হচ্ছে, লোক নিয়োগ হচ্ছে না, পড়াশোনা করে কি হবে? আচ্ছা, তোমরা কি এর বাইরে কোনো কথা শোনো? পড়াশোনা করে কি হবে? সে ঘরেই হোক বাইরেই হোক, কি শুনি? ওই তো ছেলেটা পড়াশোনা করেছে, তারপর আর কিছুই করে না, হাল ধরলো না, চাকরি পেল, তারপর কি অবস্থা? তার একটু পরে কলেজে যখন ঢুকলাম তখন আমার বাড়ি হচ্ছে মেদিনীপুর জেলায়। তখন হলদিয়াতে একটি শিল্প তারও যদিও অনেক আগের ভাষা, কিন্তু ভারী শিল্প মানে বৃদ্ধি পেল ওই শিল্প, এবং এই শিল্প ওখানে ইউরিয়া সার তৈরি হলো বা অন্যান্য ব্লক প্রতিষ্ঠিত হলো, বিভিন্ন রকমের প্রচুর লোকজন, পেট্রোকেমিক্যালস তৈরি হচ্ছে, প্রচুর লোক নিয়োগ হয়ে গেল। আমার সাবজেক্ট কেমিস্ট্রি, তো কেমিস্ট্রির যত লোক ছিল টোটাল পশ্চিমবঙ্গের কোনো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে 8 লোক সব কেমিস্ট্রি লোক চাকরি পেয়ে গেল। তারপর যখন ছেলেরা আসছে সবাই অন্য সব সাবজেক্ট ছেড়ে দিয়ে সব কেমিস্ট্রিতে ঢোকা শুরু করল। 3 বছর পরে কি হলো?